আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি ইন বাংলা। এটি হচ্ছে সিমা এবং ICMAB F3 অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি কোর্সের একটি পার্ট। এখানে হয়তো আমাকে প্রায় 15 থেকে 20টা সেশন নিতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে কেন নিব। এটি হচ্ছে যে আমি একসময় ICMAB তে 2007-8 এর দিকে বেশ কিছু সময় যে কোর্সটা ছিল সেটি হচ্ছে বিজনেস ফাইন্যান্স 2, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সহ অন্য এরিয়াটা ছিল, সেটির ক্লাস নিতাম এবং ওই ক্লাসটাতে সম্ভবত অনেকে উপকৃত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এই কোর্সটা এখনকার CMA এবং CIMA কোর্সে একটু ডিফিকাল্ট বলে অনেকে মনে করেন, যে কারণে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন। একইভাবে ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের আমি যেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটি নিয়েছি দীর্ঘদিন। সো সেখান থেকেও স্টুডেন্টদের ফিডব্যাকের বেসিসে প্রায়শই কথা শুনি, ফোন দেন। সো আমি আজকে শুরু করলাম, 15 থেকে 20টা সেশন হবে। আজকে একদম বেসিক লেভেলে ডিসকাশন, ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। সো যদি আসি এভাবে ওভারভিউ অফ যদি বলতে চাই, তাহলে আসলে ফাইন্যান্সের কিছু প্রিন্সিপাল সম্পর্কে কথা বলতে হবে। সেটি হচ্ছে শুরু, আমাদের আজকে এজেন্ডা হবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিশন এন্ড দ্য ফাইন্যান্সিয়াল ফাংশন, এই কথাটা আমরা ডিসকাস করব। তারপরে আমরা যেটি করব হচ্ছে ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন। এটি জানেন যে আমার সেশনগুলো রেগুলার যারা দেখেন এটি খুব ডিসকাশন করা আছে। আমরা এইটি গ্লোবাল যে স্ট্যান্ডার্ড বইগুলো আছে সেখান থেকে কনসেপ্টটা নিয়েছি, বাট স্টিল এখানে অনেক ধরনের কাস্টমাইজ করতে হবে, লোকালাইজ করতে হবে এবং কেস স্টাডির জন্য শুধুমাত্র ব্রুকিশ নলেজ দিয়ে হবে না। আমি বিশ্বাস করি যে এখানে আমাদের যে দীর্ঘ 20 বছরের এক্সপেরিয়েন্স সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করব। গোল অফ দ্য ফার্ম, এজেন্সি কনফ্লিক্ট এন্ড কন্ট্রোল অফ দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এবং কন্ট্রোল যদি এস্টাবলিশ না করা যায়, তাহলে আমরা বাংলাদেশে দেখেছি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির রং ইমপ্লিমেন্টেশনের জন্য গত 5 বছর অ্যাটলিস্ট 10টা বড় গ্রুপ অফ কোম্পানিজ তারা অলমোস্ট ইনসলভেন্ট হওয়ার জন্য ওয়েট করছে বিভিন্নভাবে। সো আমাদের সেই ডিসকাশনের প্রথমে হচ্ছে ফাইন্যান্স ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাম ইম্পর্টেন্ট কোশ্চেনস দ্যাট আর অ্যান্সার্ড ইউজিং ফাইন্যান্স। যখন আপনি ফাইন্যান্স নিয়ে কথা বলবেন তখন ডেফিনেটলি আপনার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আপনার সলভ করতে হবে, লাইক what long term investment should the firm take? আপনি কি ক্যাপেক্স এর কি কি ইনভেস্টমেন্ট হবে, অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং করতে হবে, বিজনেস অ্যাকুইজিশন হয়, স্টার্টআপ যদি কোনো বিজনেস করতে চান, নতুন কোনো বিজনেস এসবি ওপেন করেন, এই যে ইনভেস্টমেন্ট কোথায় করবেন, নাকি আপনার ফান্ড আছে আপনি হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করবেন, আপনার ফান্ড আছে আপনি কি, এখন বাংলাদেশের পারমিশন দিচ্ছে যে দেশের বাইরেও ইনভেস্টমেন্ট করা যায়, আগে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে বার ছিল, এটি উঠে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন। সো এই যে কোথায় ইনভেস্টমেন্ট হবে এই ডিসকাশন। তারপরে হচ্ছে where will we get the long term financing to pay the for the investment। এখন আমি যে ইনভেস্টমেন্টটা করব এটি কি আমার ওন ইকুইটির থেকে হবে, নাকি আমার ডেট ফাইন্যান্সিং হবে, নাকি আমি ভেঞ্চার ক্যাপিটাল অথবা প্রাইভেট ইকুইটি থেকে নিব, নাকি আমি আমার আইপিওর মাধ্যমে অথবা রিপিট আইপিওর মাধ্যমে টাকা নিব। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট ডিসিশন যেমনি ইম্পর্টেন্ট, সেটিকে ফাইন্যান্স করবে কিভাবে সেটিও ইম্পর্টেন্ট। সো ওন ইকুইটি, ডেট ক্যাপিটাল হতে পারে, ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি হতে পারে, আইপিও, আরপিও এভাবে হতে পারে। Who will manage the everyday financial activities of the firm? কে এটা মেনটেন করবে? ডেফিনেটলি ট্রেজারি ফাংশন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এবং হাউ এটা করবেন এটি হচ্ছে ডেফিনেটলি CFO, চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের আন্ডারে একটা অর্গানোগ্রাম থাকবে, আমি দেখানোর চেষ্টা করছি। সো আজকে যদি বলেন যে বেসিক অফ স্ট্র্যাটেজিক ফাইন্যান্স, তার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে এসে আমরা 3টা কোশ্চেনের অ্যান্সার খুঁজবো। সেটা হচ্ছে হোয়াট, ওয়্যার, হাউ। where to invest or what should be a long term investment, কোথায় লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন সেটি ইম্পর্টেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের টাকা কোথায় পাবেন। হ্যাঁ, আপনি ক্যাপেক্স করবেন, আপনি বিজনেস এক্সপানশন করবেন, এটি ফান্ডিং কোত্থেকে হবে, ব্যাংক থেকে হবে, নাকি ওন ইকুইটি হবে, নাকি অন্য কোনো অল্টারনেটিভ ফাইন্যান্সিং হবে, এবং এটি কিভাবে ম্যানেজ করবেন ডে টু ডে, ডেইলি ফাইন্যান্সিয়াল পজিশনের একটা ক্যাশ বাজেট হবে, মান্থলি হবে, ইয়ারলি হবে, অ্যানুয়াল বিজনেস প্ল্যান হবে। যারা আমার স্ট্র্যাটেজি নিয়ে একটা সেশন করছি অ্যানুয়াল বিজনেস প্ল্যানের, ওখানে ডিটেইল আছে, ইউ ক্যান ফলো দিস অ্যাজ ওয়েল। আমার মনে হয় আপনাদের হেল্প করবে টু পাস দিস এক্সাম, স্পেশালি F3।
এরপরে আমরা ডিসকাশন করব একটা আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট মডেলে যদি দেখি যে আমাদের অলওয়েজ আগের যেটা আপনার টি ফরম্যাটে আমরা দেখতাম যে অ্যাসেট এবং লাইবিলিটি দুই পাশে থাকতো, এখন যদিও স্টেটমেন্ট ফরম্যাটে, তো স্টিল ফর দ্য শেক অফ ইন্টারেস্ট ডিসকাশন সিম্পলিফাইড করার জন্য আমরা টি ফরম্যাটে ডিসকাশনটা করছি। সো ডেফিনেটলি ইউ হ্যাভ your current asset and non-current asset. Non-current asset এর ভিতরে বেসিক্যালি ফিক্সড অ্যাসেটই থাকে, ইনটেনজিবল এবং টেনজিবল অ্যাসেট থাকে। সো দিস ইজ ইওর অ্যাসেট সাইড। ডেফিনেটলি এটাকে করতে গেলে আপনার ফাইন্যান্সিং করতে হবে, কারেন্ট লাইবিলিটি দিয়ে কারেন্ট অ্যাসেটকে ফাইন্যান্সিং করাটা যৌক্তিক। এরপরে হচ্ছে লং টার্ম ডেট থেকে আপনার হচ্ছে টেনজিবল ফিক্সড অ্যাসেট এবং লং টার্ম ইনভেস্টমেন্টকে ফাইন্যান্সিং করা হচ্ছে, ডেফিনেটলি একটা সার্টেন অংশ আপনার ডেফিনেটলি ওনার সিকিউরিটি থাকবে। আমরা যখন ব্যাংক ফাইন্যান্স দেখি তখন সাধারণত দেখে থাকি যে কোনো প্রজেক্ট ফাইন্যান্সে ব্যাংক বলে থাকে যে ব্যাংকের 30%, সরি ওনারদের 30% এবং ব্যাংকের 70%, কোথাও কোথাও 60-40 হয়, অর্থাৎ ওনার সিকিউরিটি থাকে 40%, 60% ব্যাংক ফাইন্যান্সিং। সো এর থেকে বোঝা যায় যে ইউ হ্যাভ টু হ্যাভ এ সার্টেন ওন ইকুইটি, এবং ডেফিনেটলি এটি 1:1, ইভেন ইকুইটি যত স্ট্রং হবে ডেফিনেটলি বিজনেস রিস্ক অনেক ক্ষেত্রে কমে যাবে, বাট এটা একটা অ্যাডভার্স সিচুয়েশনে ক্রিয়েট হয়। অনেক সময় যদি ওন ইকুইটির কস্টটা হাই হয়, যেমন আমি একটা বড় গ্রুপের কনসালটেন্সি করেছি, বিভিন্ন ট্রেনিং করেছি, এই গ্রুপটা অনেক বড় একটা অ্যাকুইজিশন, ফরেন, তাদের একটা এসবিও ফরেন অ্যাকুইজিশন হওয়ার পরে দে হ্যাভ হেল লট অফ মানি, বাট এই টাকাটা তারা কোথায় ইউজ করবে? তখন দেখা যাচ্ছে যে তাদের ব্যাংকের ফরেন ফান্ড হয়তো 3%, বাট তারা আবার কিন্তু এই টাকাটা যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু একটা অ্যাভারেজ মডার্ন মার্কেট রিটার্ন হয়ে যায় 6-7%। সো সেই জায়গায় এসে ওন ইকুইটি থাকলেও নট নেসেসারি যে অলওয়েজ 100% ওন ইকুইটি থেকে বিজনেস করতে হবে, স্পেশালি ব্যাংকিং লোন যেগুলো আছে, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, আই মিন ইম্পোর্টটা, র মেটেরিয়াল ইম্পোর্ট, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট, তখন দেখা যায় তারা ফরেন লোন ওবি ইউনিট থেকে অথবা ইউপাস এর মাধ্যমে ফাইন্যান্সিং করে, যেটি হচ্ছে 2-1.5 থেকে 3-4% ভিতরে করা যায়। ডেফিনেটলি সেই তাদের যে এক্সেস ফান্ডটা আছে ওন ইকুইটি, এটি যদি কোনো ডিফারেন্ট জায়গায় ইনভেস্টমেন্ট করে, একটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হতে পারে, এফডিআর হতে পারে, ক্যাপিটাল মার্কেট এক্স ইনভেস্টমেন্ট, এভাবে একটা মিক্স হতে পারে। সো দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। আজকে জাস্ট ওভারভিউ বললাম। আই ক্যান কনফার্ম ইউ যে এই সেশনটা যদি আমার সাথে আপনারা ডিসকাশন করেন তাহলে যেটি হবে, আপনাদের এই কোর্সের যত রকম ক্রিটিক্যাল কোশ্চেন আসে থিওরিটিক্যাল এবং আপনাদের যে ধরনের কেস আসে, এটি আসলে একদিনের এই অ্যাকুমেনশিপ, এই উইজডম আপনাদের আসবে না। আমার সাথে ডিসকাশন গুলো করতে থাকলে দেখবেন যে এই কোর্সটা অনেক ইজি হয়ে যাবে। সো আজকে আর কথা বাড়াবো না। সো ডেফিনেটলি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন মূলত হয় হচ্ছে এই ফিক্সড অ্যাসেট, যেটাই আমি আসলে ফিক্সড অ্যাসেট না বলে নন কারেন্ট অ্যাসেট বলাটা যৌক্তিক, ইনকাম স্টেটমেন্ট আমরা যে আইএফআরএস ফ্রেমওয়ার্কে, বাট এই বইগুলো আমেরিকান বই, এই কারণে মোস্টলি এখানে ফিক্সড অ্যাসেট বলা আছে, বাট একই জিনিস নন কারেন্ট অ্যাসেটের ভিতরে আমরা ফিক্সড অ্যাসেট, এবং সেই ফিক্সড অ্যাসেটের ভিতরে ডেফিনেটলি টেনজিবল এবং ইনটেনজিবল অ্যাসেট হয়। আমরা জানি অনেক ধরনের ইনটেনজিবল অ্যাসেটও হয়, আর&ডি হয়, ডেফিনেটলি সফটওয়্যার থাকে, বিভিন্ন ধরনের ইনটেনজিবল অ্যাসেটের সংখ্যা দিনকে দিন বাড়ছে আমাদের। আমরা জানি IS-38 এটা ক্লিয়ারলি বলা আছে। সো এই ডিসকাশন ডিফারেন্ট, বাট এই যে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটকে ইউ শুড ইনভেস্ট ফ্রম ইউর লং টার্ম লোন। হ্যাঁ, লং টার্ম লোন এবং ওন ইকুইটি থেকে হওয়া উচিত। এই কারেন্ট লাইবিলিটি থেকে, কারেন্ট লাইবিলিটি থেকে ডেফিনেটলি আপনার এই ফিক্সড অ্যাসেটে ইনভেস্টমেন্ট হওয়া যৌক্তিক না। তাহলে আপনার সাস্টেইনেবিলিটি, গোয়িং কনসার্ন নিয়ে লং টার্ম একটা কোশ্চেন থেকে যাবে, লং টার্মে আপনার গোয়িং কনসার্ন একটা কোশ্চেনের মুখে পড়বে ডেফিনেটলি। তাহলে আপনি হচ্ছে হাউ শুড দ্য ফার্ম রেজ ফান্ড ফ্রম দ্য সিলেক্টেড ইনভেস্টমেন্ট, হ্যাঁ, কিভাবে করবে, কতটুকু আপনার হচ্ছে কারেন্ট অ্যাসেট নিবে, কতটুকু লং টার্ম নিবে, কারেন্ট লাইবিলিটি কতটুকু, মানে আই মিন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল এন্ড শর্ট টার্ম লোন গুলো কতটুকু নিবে, লং টার্ম ফাইন্যান্সিং আপনার যেটা হয় আমরা জানি লিজিং কোম্পানি থেকে হয়, লং ডেট ফাইন্যান্সিং হয়, বিভিন্ন ধরনের ইনস্টলমেন্ট বেসিসে লং টার্ম লোন হয়, 5 years, 5 to 10 years, 15-20 years পর্যন্ত। আমরা জানি এখন শরিয়া ভিত্তিক বিভিন্ন বন্ড আছে, বন্ড ইস্যু করে সম্ভব। আর ডেফিনেটলি ওনার সিকিউরিটি, শেয়ার হোল্ডার সিকিউরিটি ইজ এ পার্ট, এবং যদি এখানে আইপিও বা রিপিট আইপিও এর মাধ্যমে ফান্ড ক্রিয়েট করা হয় ডেফিনেটলি ইট উইল কাম ফ্রম দ্য স্টেক হোল্ডার সিকিউরিটি। এবং রিটেন আর্নিংস অবভিয়াসলি ইজ এ সোর্স, বিকজ রিটেন আর্নিংস যদি ডিভিডেন্ড পে আউট যদি কম হয় তাহলে ডেফিনেটলি রিটেন আর্নিংস থেকেও কিন্তু ফান্ডিং হবে নতুন বিজনেসে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। দেন আপনাকে খেয়াল রাখতে হবে ডেফিনেটলি
যে শর্ট টার্ম অ্যাসেট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল আপনারা সবাই জানেন, বাট আমি সিম্পলিফাইড করে দিচ্ছি। একটা ব্যবসা করতে গেলে আপনার কি করতে হয়, আপনাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ সাম ইনভেন্টরি। যদি আপনি ম্যানুফ্যাকচারিং হন তাহলে তো র মেটেরিয়াল, সেমি ফিনিশ গুড, প্যাকিং ম্যাটেরিয়াল থাকবে। আর যদি মার্চেন্ডাইজিং হন ডেফিনেটলি ফিনিশ গুড ইনভেন্টরি থাকবে। এবং আপনি কাজ করতে গেলে ডেফিনেটলি আপনি ক্যাশ বিজনেস করা যায় না বাংলাদেশের কনটেক্সটে, সারা পৃথিবীতেই কিছু ক্রেডিট দিতে হয়। সো এই যে কারেন্ট অ্যাসেটের ভিতর মোস্টলি হচ্ছে আপনার ইনভেন্টরি এবং হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এই জিনিসটা মূলত, এর সাথে আরো কিছু জিনিস থাকে ডেফিনেটলি, সেই জিনিসগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলবো। এবং এই কারেন্ট অ্যাসেটকে ফাইন্যান্স করা উচিত হচ্ছে কারেন্ট লাইবিলিটি থেকে। সো কারেন্ট লাইবিলিটির কিছু অংশ তো অলরেডি এই যে গ্যাপটা থাকে কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট অ্যাসেট, এবং কারেন্ট লাইবিলিটির ভিতরে কিছু অটোমেটিকলি আপনি ফান্ডিং পেয়ে যান। যেমন আপনি সাপ্লায়ার থেকে ক্রেডিট পান, লেটস সে আপনি সাপ্লায়ারকে 1 মাস 1.5 মাস পরে পেমেন্ট করেন, অথবা আপনি এলসি করছেন, ডেফার্ড এলসি, অর্থাৎ 3 মাস 6 মাস পরে আপনার র মেটেরিয়ালের পেমেন্টটা করছেন। সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু হ্যাভ সাম ফান্ডিং ফ্রম দ্য ইয়োর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি আপনার হচ্ছে যে সাপ্লাই, আপনার হচ্ছে প্রোভাইডার অফ ইয়োর প্রোডাক্ট, অর্থাৎ সাপ্লায়ার এবং যারা আপনাকে প্রোডাক্ট সাপ্লাই করছেন সেই জায়গা থেকে একটা ফান্ডিং পান। সো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি যেটি হয় সেটি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল নিয়েই কিন্তু আমরা ব্যাংকের সঙ্গে যখন ওভারড্রাফট, সিসি অথবা ইসলামিক সিস্টেমে আমরা যখন এটিকে বিজনেস করি তখন কিন্তু ইসলামিক ব্যাংকিং সিস্টেমেও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়। এবং ডেফিনেটলি এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা জানি যে ইসলামিক সিস্টেমে 6 মান্থ করে আপনাকে একটা পারচেজ করে দেয় from the bank এবং এটাকে পেমেন্ট করতে হবে within 6 months. and traditional system you have to maintain a overdraft account অথবা সিসি অ্যাকাউন্ট, অথবা অনেক সময় আপনার ওয়ান টাইম আপনাকে 6 মান্থের জন্য একটা ফান্ডেড ফ্যাসিলিটিস দিয়ে দেওয়া হয় 6 মান্থ 1 ইয়ারের জন্য, সেটিকে আপনি আবার পে অফ করে আবার নিতে পারেন। এটা একটা রিকারিং একটা লিমিট থাকে, এটা টপ আপ করে নিতে হয়, পেমেন্ট করতে আবার নিতে পারবেন। সো এই ধরনের ওডি ফ্যাসিলিটিস কে মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল মেইনটেইন করা হয়। ডেফিনেটলি যদি ইকুইটি আপনার বেশি থাকে, অর্থাৎ আপনি যদি, অথবা লং টার্ম ফাইন্যান্সের কিছু পোর্শনও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ঢুকতে পারে, বাট মোস্টলি আমরা দেখি যে কারেন্ট অ্যাসেটকে ফাইন্যান্স করার জন্য কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যেটা আসে সেটিকে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলছি আমরা। সো দিস ইজ অলসো এ ভেরি important terms and discussion for today's session, এটি আমাদের সামনে লাগবে, আপনারা মাথায় রাখেন। ফাইন্যান্স ফাংশনটা মূলত হচ্ছে the finance managers try to answer some or all of the questions. The top financial manager within a firm is usually the chief financial officer, CFO হয় আমরা জানি। সেই CFO ট্রেজারি ফাংশন একটা থাকে, কন্ট্রোলার একটা ইস্যু থাকে, এবং ডেফিনেটলি আমরা জানি যে বোর্ড অফ ডিরেক্টর আন্ডারে ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড থেকে নমিনেটেড ম্যানেজিং ডিরেক্টর হয়, অনেক সময় ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হয়, আবার অনেক সময় প্রফেশনাল সিইও বা সিএফও থাকে, সিইও থাকে। আর সিএফও মোস্টলি ব্যাংক, আপনার ব্যাংক এবং নন ব্যাংকিং অর্গানাইজেশনগুলো আমরা দেখি যে সিএফও রিপোর্ট করে টু দ্য ম্যানেজিং ডিরেক্টর এন্ড দ্য বোর্ড। এন্ড ডেফিনেটলি অপারেটিং লেভেলে বিভিন্ন সিএক্সও আদার সিরিজ থাকে, আপনার সিআইও, সিটিও, সিএইচআরও। সো এই জিনিসগুলো এখানে থাকে। সো মোস্টলি ফাইন্যান্স, এবং ফাইন্যান্সের আন্ডারে কন্ট্রোল বা রিপোর্টিং একটা পার্ট থাকে, রিপোর্টিং এন্ড ট্রেজারি ফাংশন, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ডেফিনেটলি ক্যাপিটাল বাজেটিং, একজন ডাইরেক্টর থাকতে পারে অথবা জিএম থাকতে পারে যিনি কাজ করেন। এবং ডেফিনেটলি এখানে হচ্ছে যে কস্ট অ্যাকাউন্টিং, অর্থাৎ আমরা এফআইসিও বলি, মানে কন্ট্রোলিং যেটি হচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং ট্যাক্স এবং ভিএটি জন্য কিন্তু আমরা দেখি ট্যাক্স এবং ভিএটি প্ল্যানিং এর জন্য লোক থাকে। সো দিস ইজ এ টিপিক্যাল অর্গানাইজেশন, বাট আমাদের দেশে এটি, আমি গ্লোবাল প্র্যাকটিস থেকে বলছি, বাট বাংলাদেশে কিছু কাস্টমাইজেশন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি। সো মূলত আমরা বলতে পারি সিএফও ট্রেজারি ফাংশন এবং কন্ট্রোলিং ফাংশন ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, এবং এর আন্ডারে এভাবেই থাকে। সো আমরা যদি দেখি যে সারা পৃথিবীতে সিএফওদের 4টা ভাগে আমি ভাগ করেছি। একটা হচ্ছে স্টুয়ার্ডশিপ এন্ড কন্ট্রোল, বেসিকলি এটা হচ্ছে রিপোর্ট রাইটিং এবং রিপোর্টিং, তারপর হচ্ছে গভর্নেন্স এন্ড ইথিক্স ইস্যু, অর্থাৎ কর্পোরেট গভর্নেন্স মেইনটেনেন্স, এবং কিছু কমার্শিয়াল স্কিল থাকে। আর বিজনেস পার্টনারিং যে ওয়েটা, সেখানে বিজনেস স্ট্র্যাটেজি, যেটি নিয়ে আমি সেশন নিচ্ছি, ইকোনমিক ভ্যালিডেশন করতে হয়, ফাইন্যান্স ডিসিশন, সিএফও ডিসিশন থেকে কিন্তু ইভিএ ক্রিয়েট হয়, পারফরমেন্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সিএসআর এবং কস্ট কন্ট্রোল, দ্যাট ইজ এ বিজনেস পার্টনারিং।
and definitely there is a technical expert as you are a professional accountant most of the cases as a CFO internal audit ke face korte hobe এবং সেখানে variance analysis BPI ABC annual business যেটি হচ্ছে যে inventory management BI analytics আমরা জানি যে business intelligence করতে হয় costing is also an important area as a technical expert and trusted reporter হিসেবে এটি basically external reporting you have to report to the regulatory authorities you have to have a সার্ভিস অফলে আর বাংলাদেশের ক্ষেত্রে FRC ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কাছে আপনাদের ইস্যু থাকে এক্সটার্নাল অডিট IFRS গ্যাপ এগুলো তো অবভিয়াসলি ট্রেজারি ফাংশনের জন্য বিভিন্ন সময় ব্যাংকে বিভিন্ন রিপোর্ট দিতে হয় সো CFO রোল যদি বলি ইটস এ স্টুয়ার্ডশিপ এন্ড কন্ট্রোল then definitely business partner technical expert and definitely trusted reporter that is your field as a CFO chief financial officer is the the heart of any organization এবং ডেফিনেটলি এখনকার CFO প্রফেশনটা ট্রান্সফর্মিং হচ্ছে নিউ বিজনেস অপরচুনিটি দেখে অর্থাৎ নতুন বিজনেসের জন্য ক্যাপিটাল বাজেটিং ফিজিবিলিটি স্টাডি করে CFOরা streamlining the operation contributing to decision making and improving the profitability so it's very important for all of us so definitely from the finance controller or financial business partner এটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট এরিয়া so এই জিনিসগুলো আমাদের অলওয়েজ দেখতে হবে এবং সেইখানে আমরা দেখি যে CFOরা আসলে একটু চেঞ্জ হচ্ছে আমি কেন এই সেশনে স্পেশালি আপনারা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি যারা পড়ছেন তাদের জন্য এই স্লাইডটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ আপনার যারা করতে হয় সেটি হচ্ছে আপনাকে পাস্ট অ্যানালাইসিস করতে হয় হোয়াট হ্যাপেন্ড এটা রিপোর্টিং করতে হয় এবং ডেফিনেটলি এইটা করতে গেলে আপনাকে হাউ কেন হোয়াট থিংস হ্যাপেন মডেলিং করতে হয় এখানে ভ্যারাইটি অফ অ্যানালাইসিস করতে হয় দেন প্রেজেন্টে হোয়াট ইজ হ্যাপেনিং নাও এখন কি কি অ্যালার্মিং ইস্যু আছে অ্যাড্রেস করতে হয় এবং নেক্সট বেস্ট অ্যাকশন আপনি কিভাবে এখান থেকে বেরোয় আসবেন সো দ্যাট ইজ পাস্ট অ্যানালাইসিস যেটাকে পোস্টমর্টেম বলতে পারেন প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে ডেইলি কাজ করে এবং ফিউচার ওরিয়েন্টেড ডিসকাশন অর্থাৎ হোয়াট উইল হ্যাপেন এক্সপ্লোরেশন করতে হয় এক্সট্রাপোলেশন করতে হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় ফোরকাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ নিড টু অ্যাসেস দ্য risks and other issues of your business your industry and definitely a future best and worst possible কি হতে পারে প্রেডিক্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে সেনসিটিভিটি অ্যানালাইসিস করতে হয় অপটিমাইজেশন সিমুলেশন এর মাধ্যমে আমরা দেখতে পারি যে অনেক সময় আমরা ফিউচারকে প্রেডিক্ট করে এটার অ্যাড্রেস করার চেষ্টা করি ডেফিনেটলি 100% ফিউচার প্রেডিক্ট করা কঠিন বাট ডেফিনেটলি এই যে আপনারা দেখলেন যে হঠাৎ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে তেলের দাম বাড়বে ডলার ক্রাইসিস হবে বিভিন্ন ধরনের প্রাইস হাইক করবে এটি কিন্তু অনেক আগের থেকে বোঝা যাচ্ছিল কোভিড পিরিয়ডে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো ডিফার্ট করা হয়েছে ফলে আমরা আগের থেকে জানতাম যে ডলারের রেটটা বাড়বে যদিও বাংলাদেশের ডলারটা কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে স্টিল ডিমান্ড সাপ্লাইয়ের যে ভেরিয়েন্স এখানে ফ্ল্যাকচুয়েট করে আমরা যখন দেখেছি 78-79 টাকার ডলার কিন্তু 85-86 টাকা হয়ে গেছে সো দ্যাটস সর্ট অফ ফিউচার কারেন্সি রিস্ক করে কারেন্সি সোয়াপ হেজটা অন্যান্য ইস্যুগুলো থাকবে এই ডিসকাশনগুলো আমরা সামনে করব সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসিশনের ক্যাপিটাল বাজেটিং বলেছি ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আপনাকে কাজ করতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটি প্রত্যেকটা ডিফারেন্ট টপিকস থাকবে আজকে ওভারভিউতে শুধু আপনাদের বলে যাচ্ছি সো তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ডিসিশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট 3 ডিসিশন এটা হচ্ছে দ্য হোয়াট ইজ দ্য অপটিমাল সাইজ অফ ইউর বিজনেস আপনি কি আপনার কত পার্সেন্ট অ্যানুয়াল মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ আনবেন হ্যাঁ সেটি আসলে ফোরকাস্টেড হতে হবে 5 ইয়ার্স এর বিজনেস প্ল্যানটা অ্যাপ্রুভ করতে হবে যেটি হচ্ছে অ্যানুয়াল বিজনেস প্ল্যান এবং 5 ইয়ার্স বিজনেস স্ট্র্যাটেজি করতে হবে সো আপনার বিজনেস সাইজটা কোথায় যাচ্ছে ক্যাটাগরি কত গ্রো করছে মার্কেট কত গ্রো করছে এবং আপনি আবার আপনার ইন্ডাস্ট্রিতে কত গ্রোথ এবং সেখানে কতটুকু ফাইন্যান্সিং লাগবে সেই ফাইন্যান্স নিতে গেলে কি কি চ্যালেঞ্জ আছে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াট স্পেসিফিক অ্যাসেট শুড বি অ্যাকোয়ার্ড কি আপনি নতুন কোনো মার্জার করবেন কিনা অ্যাকুইজিশন করবেন কিনা কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হবে কিনা ক্যাপেক্স ইনভেস্টমেন্ট হবে কিনা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন হোয়াট অ্যাসেট ইফ এনি শুড বি রিডিউস অর এলিমিনেট অনেক সময় দেখা যায় যে আমরা লাইট অ্যাসেট মডেল আপনারা নোটটা নিয়ে রাখেন পরে ডিসকাশন করবো অনেক সময় দেখা যায় যে সারা পৃথিবীতে এখন কিন্তু হাই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না করে ব্র্যান্ডিং এর কাজ নিয়ে তারা কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করছে কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ওভাবে করে না সো অনেক সময় দেখা যায় যে আনইউজড অথবা যে অ্যাসেট গুলো কম রেভিনিউ প্রডিউস করছে সেগুলো কিন্তু রিডিউস করতে হয় এলিমিনেট করতে হয় সেগুলো সেল অফ করতে হয় এবং এই বিষয়গুলো কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর একটা পার্ট সো ডেফিনেটলি
আপনার ক্যাপিটাল বাজেটিং এ দেখা যায় যে ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য প্ল্যানিং এন্ড কন্ট্রোল অফ ক্যাশ আউটফ্লোস in the expectation of delivering future cash inflows, deriving future cash flows from investment in non-current asset. Non-current asset-এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এবং কি ধরনের ক্যাশ ড্রাইভ হবে এখান থেকে ফিউচারে, সেই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি ধরনের ইনিশিয়াল আউটফ্লো হবে এবং ওভার দ্য পিরিয়ড আউটফ্লো হবে এবং ইনফ্লো গুলো কিরকম সময় আসবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা ক্যাপিটাল বাজেটিং এর একটা বড় পার্ট। ক্যাপিটাল বাজেটিং এর উপর ডিটেইল আমার সেশন থাকবে। আই হোপ যে আপনার এক্সামে আমার ক্যাপিটাল বাজেটিং করার স্টাইলের টেকনিকটা যদি দেখেন, ইউ নেভার ফেল ইন ইউর এক্সাম, স্পেশালি ক্যাপিটাল বাজেটিং ভুল হবে না। ইনভলভস ইভেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে সিমিলার কাজগুলোই করতে হয়। ইনভলভস ইভ্যালুয়েটিং দ্য সাইজ অফ ফিউচার ক্যাশ ফ্লোস, টাইমিং অফ দ্য, শুধু ক্যাশ ফ্লো হলে হবে না, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড রিস্ক অফ ফিউচার ক্যাশ ফ্লোস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাশ ফ্লো সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা বলেছি আমি, ডিটেইল ডিসকাশন করব। ক্যাশ ফ্লো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছি যে কত টাকা আসবে, সাইজটা ইজ ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে কখন আসবে, আজকের আশা আর 10 বছরের পরে আসার ভিতর হিউজ ডিফারেন্স আছে। টাইম ভ্যালু অফ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার ফ্রেন্ডস, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু নো দ্য টাইমিং অফ ইউর ক্যাশ ফ্লো। ডেফিনেটলি যদি একটা সিম্পল, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বই থেকে নেওয়া, সেটি হচ্ছে যে প্রজেক্ট এ আপনার ইনফ্লো হচ্ছে 30,000 টাকা, প্রজেক্ট বি তেও 30,000 টাকা হচ্ছে, কিন্তু প্রজেক্ট এ তে হচ্ছে 0 পিরিয়ডে ইনফ্লো হচ্ছে 0, মানে প্রথম পিরিয়ডে 0, দ্বিতীয় পিরিয়ডে 10 আর তৃতীয় পিরিয়ডে 20। আর এখানে প্রজেক্ট বি তে প্রথম পিরিয়ডে রিটার্ন আসছে হচ্ছে 20,000, পরের পিরিয়ডে 10,000 এবং ফাইনাল ইয়ারে 0। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে কিন্তু আর্লি ক্যাশ ইনফ্লোর কারণে কিন্তু হিউজ একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাশ ফ্লো রিস্কটা আপনাদেরকে জানতে হবে। সো ডিয়ার পার্টিসিপেন্ট অ্যান্ড মাই বিলাভেড স্টুডেন্টস, আমি এই ইন্ট্রোডাক্টরি সেশনটা দুটি পার্টি করব। এটি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট নিয়ে অতি শীঘ্রই আপনাদের সামনে আবার আসছি। আই হোপ ইউ উইল এনজয় এন্টায়ার সেশন। এবং আমি যে বলছি যে এই পার্টটা দুটো ভাগ করছি, এরকম মোট কিন্তু 15টা হলে 30টা সেশন হবে। ইউ নিড টু হ্যাভ দ্য পেশেন্স টু হিয়ার ফ্রম মি অ্যান্ড বিং উইথ মি ফর 15 সেশনস to know the complete challenges of the business strategy, especially strategic finance, এবং ডেফিনেটলি এখানে কিছু ম্যাথ বা সামও আমি ডিসকাশন করব, কিছু ম্যাথমেটিক্যাল ডিসকাশনও করব। সো আজকের এই জায়গায় ক্যাশ ফ্লো রিস্ক যেটি বলছি, the role of the financial manager is to deal with the uncertainty associated with the investment decision. ইনভেস্টমেন্ট ডিসিশনে বিভিন্ন ধরনের আনসার্টেনিটি থাকে, সেটির রিস্কটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হয়। অ্যাসেসিং দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাইজ and timing of the expected future cash flows is critical to the investment decision. So এই জিনিসটা is very important. So আজকে এই যে introductory chapter এর part 1 শেষ করলাম। I hope you will enjoy this